পরপর 3 দিন আদালতে বারবার সন্দেশখালী কাণ্ডে ভর্ৎসিত হয়েছে পুলিশ। কেন ধরা যাচ্ছে না শেখ শাহজাহানকে, এই প্রশ্ন পর্যন্ত তুলেছে আদালত। আর এবার সন্দেশখালীর বেতাজ বাদশাহ ইডি পেটানোর মাস্টারমাইন্ডকে খুঁজে বের করতে সিবিআই এবং পুলিশকে নিয়ে সিট বা বিশেষ তদন্তকারী দল গঠন করে দিল আদালত। আর এদিনই শেখ শাহজাহানকে ওসামা বিন লাদেনের সঙ্গে তুলনা করলো সিবিআই। এই শাহজাহানকে দাপটের আরও একটা দিক আজকে আপনাদের দেখাবো। আর এরই পাশাপাশি নজরে থাকবে 22 তারিখ তৃণমূলের সংহতি মিছিলের কর্মসূচির দিন পিছনোর আবেদন জানিয়ে হাইকোর্টে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী 1 ঘন্টা তা নিয়ে আমাদের আলোচনা চলবে। এই পর্বে আমাদের আলোচনার বিষয় সন্দেশখালী কাণ্ডে তদন্তে এবার সিবিআই, পুলিশ নিয়ে সিট গঠন করলো হাইকোর্ট। একেবারে এই সিট গঠন করে দেওয়ার পর স্পষ্ট নির্দেশ আদালতের যে আদালতের নির্দেশ ছাড়া রিপোর্ট পেশ করতে পারবে না সিট। পরশু এলাকাতেই দেখা গিয়েছে শেখ শাহজাহানকে, দাবি করছেন প্রাক্তন সিপিএম বিধায়ক, এবং তিনি বলছেন পুলিশ গার্ড করে রেখেছে একেবারে শেখ শাহজাহানকে। পাল্টা জবাব তৃণমূলের তরফ থেকেও এসেছে। লাদেনের মতো বার্তা পাঠিয়ে অনুগামী জড়ো করতেন শেখ শাহজাহান, আদালতে দাবি করেছে সিবিআই। এই সিবিআই শেখ শাহজাহান সম্পর্কে বিস্ফোরক দাবি করেছে চূড়ান্ত শুনানি যখন হচ্ছে তার আগে। তৃণমূলের সংহতি মিছিলের দিন পেছনো হোক, আদালতে আবেদন শুভেন্দু অধিকারীর। পাশাপাশি শুভেন্দু অধিকারী এটাও বলছেন যেদিন রাম পুজোর দিন অর্থাৎ 22 তারিখ যেন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় এই রাজ্যে, এই দাবি পর্যন্ত বিরোধী দলনেতা করেছেন। কিন্তু দিনের সব থেকে বড় খবরে শুরুতে নজর রাখবো এই সন্দেশখালী কাণ্ডের তদন্তে সিবিআই এবং পুলিশকে নিয়ে সিট গঠন করলো কলকাতা হাইকোর্ট। এই তদন্তের নির্দেশ সিটের ওপরে দেওয়া হয়েছে। ইসলামপুরের এসপি এবং সিবিআই এর একজন পুলিশ সুপারের নেতৃত্বে সিট কাজ করবে এবং কারা থাকবেন এই সিটের বাকি পুলিশ আধিকারিকরা সেটাও স্থির করবেন এই দুজন এসপি পদমর্যাদার অফিসার। কিন্তু সিটে থাকতে পারবেন না নেজার থানার কোনো আধিকারিক, একেবারে স্পষ্ট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সিটে সিবিআই এর সুপার অর্থাৎ এসপি পদমর্যাদার অফিসার থাকবেন এবং থাকবেন ইসলামপুরের পুলিশ সুপার জশপ্রীত সিং। এবং আজকে আদালত যে নির্দেশ দিয়েছে তা নিয়ে রাজনৈতিক চাপানুতোলও শুরু হয়েছে। আমি শুরুতে আপনাদের দেখাতে চাইবো ঠিক কি বলা হচ্ছে বিজেপির তরফে এবং তার পাল্টা তৃণমূলের তরফে কি বলা হলো। পরপর দুটো বক্তব্য আলোচনা শুরুতেই আপনাদের সামনে। সেন্ট্রাল এজেন্সি এবং রাজ্য পুলিশ দুপক্ষকে রেখে মহামান্য হাইকোর্ট করেছেন। আমাদের বক্তব্য এই কথাগুলো তো আমরা প্রথম দিন থেকে বলে আসছি যে রাজ্য প্রশাসনকে লুপে রেখে রাজ্য প্রশাসনকে জানিয়ে গোটা বিষয়টা করা হোক। তো যারা প্রথম থেকে বলছিলেন সিবিআই চাই, অমুক চাই, তমুক চাই, পুরোটা সিবিআইকে দেওয়া হোক, তা তো হয়নি। ফলে আমাদের তরফ থেকে আমরা যেটা বলছিলাম, যে যুক্তিটা দিচ্ছিলাম, সেটাই কিন্তু আদালতে মান্যতা পেয়েছে। যে আপনারা মনে করতে পারেন, আদালত যদি মনে করে থাকে এই করবেন করবেন, কিন্তু রাজ্য সরকারকে রেখে, কারণ রাজ্য পুলিশ প্রশাসন যা যা করার, যেভাবে করার, সমস্তটাই কিন্তু তারা তাদের কর্তব্য যথাযথভাবে পালন করছেন। হাইকোর্টের এই নির্দেশে আমরা স্বাগত জানাচ্ছি, কিন্তু পুলিশের ভূমিকা কি? যে শাহজাহান শর্টবেরিয়া, পোড়াকাটি, ধামাখালি অঞ্চলে একটা দৃশ্যমানতায় আছে, যাকে মানুষ দেখতে পাচ্ছে, দেখে অভিযোগ করছে, সেখানে পুলিশ জানে না। সুতরাং পুলিশ কতটা সিবিআই এর সহযোগিতা করবে বা ইডির সহযোগিতা করবে এটা আমাদের জানা নেই। মহামান্য আদালত বলেছে আদালতের নির্দেশে তদন্ত চলবে, কিন্তু সেদিনই শাহজাহান বাইরে আসবে যেদিন শাসক দল তাকে চাইবে। শাসক দল যখন মনে করবে তারা তখন শাহজাহানকে নিয়ে আসবে, তখনই শাহজাহানের গ্রেপ্তারি সম্ভব। আদালতের এই নির্দেশে সলিলদা এটা স্পষ্ট যে পুরোপুরি রাজ্য পুলিশের তদন্তে আস্থা রাখতে পারলো না কলকাতা হাইকোর্ট, এবং সিবিআই এবং রাজ্য পুলিশকে দিয়ে এই এসআইটি বা সিট গঠন করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবং অত্যন্ত উল্লেখযোগ্য, নেজার থানার কোনো আধিকারিক এই সিটের অংশ হতে পারবেন না। এর আগে দর্শকেরাও জানেন যে নেজার থানার ভূমিকা নিয়ে বারে বারে প্রশ্ন তুলেছে আদালত। একেবারে শেখ শাহজাহানের বাড়ির ভেতরে না ঢুকে কিভাবে নেজার থানা স্বতঃপ্রণোদিত এফআইআর করে দিল, কেন এখনো পর্যন্ত শেখ শাহজাহানকে গ্রেফতার করা গেল না, এমনকি 1000 জনের মধ্যে মাত্র 4 জনকে গ্রেফতার করা হয়েছিল। এই প্রশ্ন তোলার পর পরশুদিনই সলিলদা আপনারও নিশ্চয় মনে আছে যে আদালত বলেছিল যে এর পরেও রাজ্য নেজার থানার তদন্তে ভরসা রাখে কি করে। আমি বলছি যে রাজ্যের দায়িত্ব হচ্ছে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, আজকের এই রায় সেই রাজ্যের কাছে কত বড় ধাক্কা?
দেখুন, ন্যাজর থানা তো দূরের কথা, এসপি বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টের উপরই ইনফ্যাক্ট হাইকোর্টের আর কোনো ভরসা নেই, একদমই ভরসা নেই। কারণ আজকে প্রায় 12 দিন অতিক্রান্ত হয়ে গেল, আজকে এই লোকটা ধরা পড়ছে না। কিন্তু যা ইনপুটস যা আসছে সবার কাছ থেকে, প্রচুর লোকের কাছ থেকে, যে হি ইজ ভেরি মাচ আছে তোমার সন্দেশখালী সাব ডিভিশনের মধ্যেই আছে, অথবা তার অ্যাডজয়নিং এরিয়াসের মধ্যে আছে। আমার কথা হচ্ছে সিট গঠন করেছেন, ব্যাপারটা যেন গুলিয়ে না যায়। কারণ সিবিআইকে কিন্তু, এই যে সিবিআইয়ের যে ডাইরেক্টর যিনি থাকছেন এবং যে এসপি ইসলামপুর থাকছে, এদের কিন্তু মানে অফেন্সিভ ভূমিকা নিতে হবে। 1 নম্বর, ইনভেস্টিগেশন টেক আপ করার সঙ্গে সঙ্গে ফার্স্ট কাজ হচ্ছে তাকে প্রেয়ার, অ্যাডিং সেকশন প্রেয়ারটা দিতে হবে কোর্টে সেই দিনই। 307 খুনের চেষ্টা করার সেকশন ধারাটা লাগাতে হবে 1। 2 নম্বর হচ্ছে, যে সমস্ত তোমরা জানো যে সমস্ত কাগজপত্র, ডকুমেন্টস, এভিডেন্সেস যা ওদের হাতে ছিল, অল ওয়ার সেট টু বার্ন, সব পুড়িয়ে দেওয়া হয়েছে। সো তারপরে দিতে হবে 201 আইপিসি, যেটা হচ্ছে টু ইলোপ দ্য এভিডেন্সেস, টু ট্যাম্পার দ্য এভিডেন্সেস, 201। তারপরে যেটা দিতে হবে, যে 307 হয়ে গেল, 201 হয়ে গেল, এবং তারপরে যেটা করতে হবে, ওই তালা ভাঙতে হবে ঘরের, ওই ঘরের তালা ভেঙে ব্রেক ওপেন করতে হবে, এবং দে শুড গো অল আউট টু সার্চ ফর সার্টেন ক্লুজ অ্যান্ড ট্রেসেস। বিকজ ক্রিমিনোলজি বলে যে ক্রিমিনালস অলওয়েজ লিভ সার্টেন ক্লুজ অ্যান্ড ট্রেসেস। যতই তারা চেষ্টা করুক, সার্টেন ক্লুজ অ্যান্ড ট্রেসেস কিন্তু আমার বিশ্বাস এখনও ওকে পাওয়া যাবে যদি খুব মেটিকুলাসলি সার্চ করা হয়। এবং আর একটা কথা আমি বলছি, ও ভেরি মাচ আছে সন্দেশখালীতে। আগের দিনই আমি তোমার এখানে বলে গেছি যে না হলে ও ওখানে আছে, এই কারণে বলছি ও আশেপাশেই আছে। লয়ারের সই লেগেছে, ওকালতনামা নিজে আবেদন করেছিল যুক্ত হওয়ার জন্য, এবং সেই জন্য ওকে মিট করতে হয়েছে, হয় ওখানে ঘুরে বেড়াচ্ছে, কারুর বাড়িতে আজকে, কারুর বাড়িতে অন্যদিন, এরকম সিট থাকছে। কিন্তু আর একটা যেটা খুব ইম্পর্টেন্ট, 1 সেকেন্ড বলছি, এবং এন্টার বর্ডার এরিয়াস, ঠিক, ডাইরেক্টর আইবি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিস্টার তপন টেগার ডাইরেক্ট সুপারভিশনে পুরো বর্ডার স্পেশাল আইবি দিয়ে সিল করে দেওয়া হোক, যাতে করে ও সীমানা পেরিয়ে যেন পালাতে না পারে। কিন্তু আমি এখানে প্রদীপ্ত মুখোপাধ্যায়ের কাছে এইখানে আসতে চাইবো, সেটা হচ্ছে তখনও পর্যন্ত এই চূড়ান্ত রায় যে সিট গঠন করা হবে নির্দেশটা আসেনি। মহামান্য আদালত বলছে যে এখনো পর্যন্ত শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারলে না, অদূর ভবিষ্যতে পারবেন কিনা সন্দেহ আছে, পুলিশি নিষ্ক্রিয়তা এখনো আছে, তথ্য প্রমাণ লোপাট হয়ে যাচ্ছে। আমি বলছি এই যদি কোর্টের অবজারভেশন হয় পুলিশি তদন্ত নিয়ে, তারপরে এই আশা ভরসা বা পুলিশের ওপর থাকবে কি করে আদালতের, যে শুধুমাত্র রাজ্য পুলিশের তদন্ত দিয়ে সে ডিজি যতই বলুন না কেন যে কাউকে রিয়াদ করা হবে না, শেখ শাহজাহানকে তারা ধরতে পারবে, তদন্ত সঠিক পথে তারা করতে পারবে। এই যাবৎকাল আমরা 2-3টে জিনিস দেখতে পাচ্ছিলাম। পয়েন্ট নাম্বার 1, রাজ্য পুলিশ ব্যর্থ, স্বরাষ্ট্র মন্ত্রী ব্যর্থ, তার পদত্যাগ করতে হবে। হঠাৎ করে সেখান থেকে আজকে ন্যাজর থানায় চলে এসেছি, ন্যাজর থানা থেকে একটু সলিলবাবু এগিয়ে গেলেন বসিরহাট অবধি, তার বেশি বেরোতে পারলেন না। ফলে কোথাও গিয়ে রাজ্য পুলিশের যে চূড়ান্ত ব্যর্থতাটা হট করে ন্যাজর থানার ব্যর্থতায় নেমে এলো, এটা একটা ন্যারেটিভ। সেই ন্যারেটিভ থেকে বেরিয়ে এসে দেখলাম সলিলবাবু অসামান্য একটা তথ্য তালাশ দিয়ে দিলেন, যেটার জন্য আমি অনুরোধ করব যে এই দেখো তোমার চ্যানেল থেকে বিভিন্ন তথ্য তালাশের মাধ্যমে 2জন ব্যক্তিকে বিশেষ ভূমিকা দেওয়া হয়েছিল। আমি অনুরোধ করব সলিলবাবু এত সুন্দরভাবে আমাদের এই পুলিশে সহায়তা করতে পারেন, ওনাকে যদি সিটে একটু নিয়ে নেওয়া যায় তাহলে হয়তো যে ধরনের চিন্তার চেতনা করা হচ্ছে সেটা থেকে একটু রেহাই পাবো। তা আমি এটা কেন বলছি, কারণ রাজ্য সরকারের যে উদ্দেশ্য যে যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে আড়াল না করা, হয়তো সলিলবাবু সেখানে আরো সাহায্য করবে। এখন মুশকিল হচ্ছে সলিলবাবু বলছেন 307 নম্বর ধারা, আমি বলছি 307 নম্বর ধারা এই কারণে নয়, কারণ ইডি অফিসাররা, আমি সলিলবাবুকে অনুরোধ করব, ইডি আধিকারিকরা কি কোথাও বলেছেন যে আমাদের মারার চেষ্টা করে? বরঞ্চ বলেছেন যে ধাক্কা ধাক্কি বড় জোর হয়েছে, তার বেশি কিছু নয়। আবার এই দেখুন, চিৎকার করবেন না, চিৎকার করলাম না, আপনি বিজেপির মুখপাত্র না, বিরোধী মুখপাত্র না, তাই শুনুন, ইডির আধিকারিকের সঙ্গে আপনি কি তদন্ত করেছেন? একেবারে যে সলিলবাবু যেভাবে চিৎকার করছেন, আমি অনুরোধ করছি যে সলিলবাবুকে সিটের তদন্তে নেওয়া হোক, যদি নেওয়া হয় তাহলে এই ধরনের অভিযোগ আমাদের শুনতে হবে না। আমি শুধু একটা কথা বলবো, যে প্রেস রিলিজ করা হয়েছিল ইডির তরফে স্পষ্ট বলা হয়েছিল যে খুনের চেষ্টার ধারার মতন মামলা, আমি বলছি কেন লঘু ধারা দেওয়া হয়েছিল? আমাদের খুব দুর্ভাগ্য যে প্রদীপ্ত একজন অধ্যাপক হয়ে
আজকে আবার অধ্যাপক কেন আসছেন? আমি তো আপনার বিচারপতির সমালোচনা করতে হঠাৎ আপনি মেজর থেকে আমি বলেছি যে আপনার সহায়তা পেলে রাজ্য সরকারের সুবিধা হবে। আমি কোথায় ভুল বলেছি? আমি কার হয়ে সপক্ষে বলছি? আমি ন্যায়ের সপক্ষে কথা বলছি, আমি বিচারের সপক্ষে কথা বলছি। আমি বলছি সলিল বাবু এত সুন্দর তদন্ত এবিপি আনন্দে করে দিলেন, সেই তদন্তটা কেন মাননীয় বিচারপতি নেবেন না? কারণ আমরা তো এখানে বিচার করতেই বসে আছি, তাহলে সেই বিচারটা কেন নেবেন না? আমি বাকি অতিথিদের কাছে আসবো। আমি দুজনকে থামালাম। আমি শুধু একটা কথা দর্শকদেরও মনে করিয়ে দেবো এবং প্রদীপ্তদাকে তো অবশ্যই মনে করাবো। গতকালই কিন্তু এই কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি বলেছেন যে একেবারে খুনের চেষ্টার ধারা রুজু হওয়া উচিত ছিল। এইটা কলকাতা হাইকোর্টে কিন্তু পর্যবেক্ষণ ছিল। আমি এইখানে কেয়া ঘোষের কাছে আসতে চাইবো। অত্যন্ত মারাত্মক কথা। আমি জানি না সাম্প্রতিককালে এইরকম কোনো বক্তব্য আদালতে দাঁড়িয়ে সিবিআই পেশ করেছে কিনা। ওসামা বিন লাদেনের সঙ্গে তুলনা করছে শেখ শাহজাহানকে এবং বলছে যে ওসামা বিন লাদেনের মতন অডিও বার্তা দিয়ে লোক জড়ো করতো। যে ওসামা বিন লাদেন হচ্ছে আল কায়দার প্রতিষ্ঠাতা এবং দর্শকেরা জানেন যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার ঘটনায় অন্যতম অভিযুক্ত। আমি পাকিস্তানে ঢুকে যাদের একেবারে অ্যাবোটাবাদ থেকে একেবারে তাকে নিকেশ করেছিল সিআইএ, সেই ওসামা বিন লাদেনের সঙ্গে তৃণমূল নেতা তুলনা করছেন আজকে আদালতে দাঁড়িয়ে সিবিআই। দেখুন, ওসামা বিন লাদেন হলেন আন্তর্জাতিক সন্ত্রাসবাদী, আর এই সন্দেশখালীর লাদেন হচ্ছেন ওই অঞ্চলের সন্ত্রাসবাদী। দুজনের মধ্যে বিশেষ তফাৎ নেই। তিনিও ওই ওসামা বিন লাদেনও যখন তিনি বেঁচে ছিলেন বিভিন্ন জায়গায় সে এরকম আন্তর্জাতিক ঘাতক হামলা চালিয়েছিল। এই লাদেন ও মানে এদের যা শাহজাহানের যে লাদেন মানে শাহজাহান রূপী লাদেন যিনি রয়েছেন সেও তো একই কাজ করছে। আমার বক্তব্য খুব স্পষ্ট, এই শাহজাহানকে তার কথা কেবলমাত্র লোকাল লোক শুনতে পাচ্ছে, পুলিশ সে ভিডিও বার্তা দিচ্ছে ইন্দ্রজিতের মতন, মেঘনাদের মতন, অথচ পুলিশ তাকে দেখতে পাচ্ছে না। পুলিশ তাকে কোথায় খুঁজছে? নাকা চেকিং এর নামে নাকা চেকিং করছে বাসের তলায়। অত বিশাল চেহারা শাহজাহান নাকি বাসের সিটের তলায় লুকিয়ে থাকবে? মানে হাস্যকর, এটা চেকিং নয়, এটা মানে কমেডি হচ্ছে। আর একটা কথা আমাকে বলতেই হবে প্রদীপ্তকে, যে প্রদীপ্ত বললেন যে রাজ্য সরকারের সাফল্যটা কোথায় ভাই? আমি তো ব্যর্থতাই দেখছি। যে শাহজাহানের উস্কানিতে 3000 মানুষ জড়ো হয়ে কেন্দ্রীয় সরকারের তদন্তকারী সংস্থাদের যে প্রতিনিধি তাদের পিটিয়েছে, প্রায় প্রাণনাশের মতন অবস্থা করেছিল, তাদের গাড়ি ভাঙচুর করেছে, তার বিরুদ্ধে 302 থেকে শুরু করে কোন রকম মামলা, হালকা মামলা দেওয়া হয়েছে। হালকা মামলা দেওয়া হয়েছে, টাচ মি নট, তোমাকে ছুঁতে পারবো না, যাতে এমন কোনো মামলা দেওয়া হয় যাতে তুমি বেল পেয়ে যাও। কারণ তোমাকে আমাদের দরকার ভোটের জন্য, শাহজাহানকে দরকার আমাদের ওখানে ভোট চুরির জন্য। এক সেকেন্ড, শাহজাহানকে দরকার আমাদের চাল চুরির জন্য, শাহজাহানকে দরকার আমাদের ট্রিপল চুরির জন্য, আর প্রদীপ্ত কোচবিহারের জন্য। নিশীথ পারামানিককে মানব পাচারকারী বলবো, সেই নিশীথ পারামানিককে আবার লোকসভায় দাঁড় করাবো, আমায় বলতে বলেছে। সেই নিশীথ পারামানিককে আবার বিধানসভায় দাঁড় করাবো, বিধানসভায় হেরে গেলে সে বলবে সরকার তো গঠন হয়নি, আমার নিশীথ পারামানিককে দরকার আবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে, তার মানব পাচারকারীর ঘটনা থাকবে না। সেই লোককে যারা হাত পা ভেঙে দেবে পুলিশদেরকে, সেই বিজেপির যাত্রায় সেই পুলিশদের বিরুদ্ধে যখন কোনো কথা বলা হবে তখন শুভেন্দু অধিকারীরা, তখন সুকান্ত মজুমদাররা চুপ থাকবে। আমার বক্তব্য খুব পরিষ্কার, এ যাবৎকাল রাজ্য সরকারকে যে বক্তব্য করা হয়েছে খারাপ হয়েছে, ইডি ব্যর্থ কিনা সেটা বলুক না। নিঃসন্দেহে আমি বলছি একেবারে নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে যে ভুরি ভুরি অভিযোগ তৃণমূল কংগ্রেস করে থাকে, তার সঙ্গে তার মানে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এক আসনে বসাচ্ছেন তাদের দলের নেতাকে। আমি মধুজা সেন রায়ের কাছে আসবো। মধুজা, আজকেই তোমাদের নেতা সন্দেশখালীর প্রাক্তন সিপিএম বিধায়ক তিনি বলছেন 2 দিন আগে সন্দেশখালীতে তিনি নাকি দেখেছেন শেখ শাহজাহানকে, পুলিশ খুঁজে পায় না। আজকে সিট গঠন হওয়ার পর গত 12 দিনের চেনা ছবিটা বদলাবে? সেটা বদলাবে কি বদলাবে না, পুলিশ অফিসাররা নিজেদের মান সম্মান বজায় রাখবেন কি রাখবেন না,
পদমর্যাদা বজায় রাখবেন কি রাখবেন না সেটা, নাকি ওরা টাকার কাছে আত্মসমর্পণ করবেন, যেটা অতীতে সন্দেশখালীর ওই ন্যাজাট থানার লোকজন করে এসেছেন, সেটা তো ওনাদের ওপর। তবে এই কথাটা ঠিক একদমই নিরাপদদা যা বলেছেন, যে ওখানে একদম পরিষ্কার এলাকার মানুষ দেখতে পাচ্ছেন এবং ন্যাজাট থানার মধ্যেই আছে। ওই ন্যাজাট থানা থেকে বাইরে বেরোলে পরে ও মমতা ব্যানার্জিও জানে ও শাহজাহানকে কেউ রক্ষা করতে পারবে না, ফলে ওখানে দাঁড়িয়ে ওই ন্যাজাট থানা যাবতীয় সুরক্ষা দিয়ে শাহজাহানকে একেবারে আগলে রেখেছেন। এখন ন্যাজাট থানা শাহজাহানকে আগলে রাখলেই যে সিটকে আগলে রাখতে হবে এর তো কোনো মানে নেই। সরকার নিজেদের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করে। এই যে দুর্নীতি না, আমি একটা কথা বলে নি একটু, এই যে প্রদীপ তো বলছিল না দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স, শাহজাহানকে ধরে প্রমাণ করুক সত্যি জিরো টলারেন্স। ধরা হয়ে গেলে বলবে যে বাঁচানোর জন্য ধরেছে যাতে সিবিআই না ধরে, এরপরে এটা বলবে। দেখাবো ছোট্ট একটা বিরতির পর যে রাম পুজোর দিন 22 তারিখ একেবারে তৃণমূলের কর্মসূচি নিয়েও রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। আদালতে মামলা করেছেন শুভেন্দু অধিকারী। জাতীয় স্তরে হোক বা রাজ্য স্তরে হোক, এই মুহূর্তে একেবারে আলোচনার কেন্দ্রবিন্দুতে, চর্চার কেন্দ্রবিন্দুতে রাম মন্দির, যার উদ্বোধন 22 তারিখে করতে চলেছেন প্রধানমন্ত্রী। কিন্তু বাইরে থেকে এবং ভেতর থেকে রাম মন্দির দেখতে কেমন 3D অ্যানিমেশনের মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন একবার। ওই একই দিনে আপনারা জানেন যে 22 তারিখ যেদিন রাম মন্দিরের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী, এ রাজ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি মিছিলের ডাক দিয়েছেন এবং এই সংহতি মিছিলের যে দিন সেটাকে পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে ওই দিন অর্থাৎ 22 তারিখে রাজ্যের আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন পর্যন্ত জানানো হয়েছে এবং তা নিয়ে রাজনৈতিক চাপানুতো শুরু হয়েছে। এই পরপর দেখাবো কি বলা হচ্ছে, দিব্যেন্দু অধিকারী তিনি কি বলছেন এবং পাল্টা তৃণমূলের তরফে কি বলা হচ্ছে। দেখুন। আমি মহামহিম রাজ্যপাল তাকে বলেছি তিনি সাংবিধানিক প্রধান হিসেবে ব্যবস্থা গ্রহণ করুন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে বলেছি তিনি ওই দিন বাংলার সম্প্রীতি রক্ষা যাতে হয়, মানে কোনোভাবেই যেন সম্প্রীতির বিঘ্ন না ঘটে। তৃণমূলের ভোটে জিতে, তৃণমূলের প্রতীকে জিতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় জিতে অধিকারী প্রাইভেট লিমিটেডের যেসব বাই প্রোডাক্ট এখন এই লোকসভার 2-3 মাস ভাঙার বাকি, তারা যখন এখন খোলস ছেড়ে সাপের আসল চেহারাগুলো দেখাতে যাচ্ছে, তাতে নিজেদের যে তারা কত বড় বিশ্বাসঘাতক, অকৃতজ্ঞ, বেঈমান, সেটাই ক্রমশ সামনে চলে আসছে, প্রমাণিত হচ্ছে। নিঃসন্দেহে বিতর্কটা এই কারণে তৈরি হয়েছে ওই দিন অর্থাৎ যেদিন রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে সেদিনই তৃণমূল নেত্রী তার কর্মসূচির ঘোষণা করেছেন এবং একেবারে দিন পিছনের জন্য শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন। শুরুতে বিশ্বনাথ চক্রবর্তী। দেখো, আমি আগের বিষয়টাকে নিয়ে একটু আলোচনা করতে চাইছি শুভ্র। সেটা হলো যে কলকাতা হাইকোর্ট আজকে যে সিট গঠন করলো, এটা রাজ্য সরকারের যদি পরাজয় না হয় তাহলে কোনটা পরাজয়? কারণ ল অ্যান্ড অর্ডার এক্সক্লুসিভলি রাজ্য সরকারের বিষয়। রাজ্য সরকার গত 10 দিনেও শাহজাহানকে ধরতে পারেনি, কার্যত ভর্ষিত হয়ে রাজ্য যেটা পুলিশের এখতিয়ারের মধ্যে আছে সেখানে কিন্তু সিবিআই কে ট্যাগ করে দেওয়া হলো, অর্থাৎ সিবিআই কে যুক্ত করা হলো। এটা রাজ্য সরকারের জন্য লজ্জার নয় যে যেটা এক্সক্লুসিভলি রাজ্য সরকারের তদন্ত করে তাকে মানে ধরার কথা ছিল, ব্যর্থ হওয়ার জন্যই আজকে সিবিআই কিন্তু এর মধ্যে ঢুকলো। এটা খ হলো যে কলকাতা হাইকোর্ট এর আগেও যৌথ তদন্তের নাম করে কিন্তু সিট তৈরি করেছিল, সেগুলোর ভবিষ্যৎ একটাও ভালো হয়নি। বিশেষ করে আমি বলবো দয়মন্তী সেন কে সঙ্গে রেখে সিট গঠন করা হয়েছিল, তিনি অফিস খুঁজে পাননি, বহু চেষ্টা করেও অফিস পাননি। উপেন বিশ্বাসকে সঙ্গে রেখে সিট তৈরি করা হয়েছিল, উপেন বিশ্বাসের একটা মুভমেন্ট করার জন্য গাড়ি পাননি। ফলে এবং পোস্ট ইলেকশন ভায়োলেন্সের পরে সিট গঠন করা হয়েছিল যেখানে প্রায় 20,000 হামলাকারী, অত্যাচারকারীর
কে তদন্ত না করে কিন্তু তার মধ্যে কিছু নাম কেবলমাত্র মানে ফাইনাল চার্জশিটে দেওয়া হয়েছিল। ফলে মানে কলকাতা হাইকোর্ট আজকে যে রায় দিল, তাতে যে সিট বা যৌথ তদন্ত করার ব্যবস্থা করলো, সেটা কিন্তু আমি মনে করি যে এতে কোনো লাভ হবে না। অতীতের অভিজ্ঞতা আমাদের বলে যে সিট কার্যত মানে সেইভাবে সহযোগিতা পায় না, এবং শেষ পর্যন্ত রাজ্য সরকারের সহযোগিতা না পাওয়ার ফলে তুতু ম্যামে হয় এবং তদন্ত না মানে কিছু এগায় না। হ্যাঁ ঠিকই, নিঃসন্দেহে প্রদীপ্তদা বলবেন। এক হচ্ছে সহযোগিতা পাওয়া যায় না অতীত অভিজ্ঞতা থেকে সিট গঠনের ক্ষেত্রে, একেবারে কোর্টে দাঁড়িয়ে এটা সিবিআই বলেছে, অবশ্যই সেটা নিয়ে আপনি বলবেন প্রদীপ্তদা। কিন্তু পাশাপাশি এই যে 22 তারিখের কথা বলছিলাম, 22 তারিখে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আর্জি পর্যন্ত আদালতে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। আমি বলছি সেই তো প্রশ্নটা, ল অ্যান্ড অর্ডার রাজ্য মেনটেন করতে পারে কিনা। না, ক আর ক্ষয়ের মধ্যে সবিরোধ হলে তো কিছু করার নেই। কয়ে বলছে যে রাজ্যের হার, ক্ষয়ে বলছে রাজ্যের হার, তাহলে কোনটা রাজ্যের জয় আমি সেটা বুঝতে পারলাম না। আমার বক্তব্য হচ্ছে যে একটাও রাজ্যের জয় না, তো আমি বলছি স্যার একটাও রাজ্যের জয় না, কিন্তু যদি কয় রাজ্যের হার হয় তাহলে সিটই তো গঠন করা ঠিক হয়নি। আপনি তো ঘুরিয়ে সিটকে চ্যালেঞ্জ করছেন। তাহলে আমার বক্তব্য এখানে, যেখানে দিনের পর দিন 10 দিন ধরে রাজ্য সরকারের ব্যর্থতা বলে সবাই পাঠিয়ে দিল, তাহলে সেখানে রাজ্য সরকারকে নিয়ে তদন্ত করার কথা, যেটা আমরা থেকে বলে যাচ্ছি, সেখানে রাজ্য সরকারের জয় না। যেদিন বনগাঁয় গেছিল শঙ্কর আঢ্যর বাড়িতে ইডি, একেবারে দুবার ফোন করে, একবার হচ্ছে স্থানীয় থানার আধিকারিককে ফোন করে এবং এসপিকে ফোন করে, তারপরেও নিরাপত্তা পায়নি, শঙ্কর আঢ্যকে গ্রেফতারের সময় আক্রান্ত হতে হয়েছে। এইটা হচ্ছে পরিস্থিতি। কিন্তু আমি যেটা গোড়াতেই ছিলাম যে যেদিন রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে সেই দিন কিন্তু এ রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিরোধী দল। তাই বলছি সেই ঘুরে ফিরে কিন্তু সেই আইন শৃঙ্খলা প্রশ্ন বারে বারে আমাদের আলোচনায় ফিরতে হচ্ছে। মধুজা না, আমার কথা হচ্ছে যে আজকে তৃণমূলের প্রতিনিধিকে দেখে কি বলবো বুঝতে পারছি না, যে শূন্য কলসির আওয়াজ বেশি নাকি হচ্ছে চোরের মায়ের বড় গলা, এসব কিছুই বুঝতে পারছি না। আমার কথা হচ্ছে যে প্রদীপ তো কথা বলার সময় কথা বলে বলতে দেবো না। এবার কথা হচ্ছে যে অতিরিক্ত হচ্ছে যে চিৎকার হচ্ছে যে রাজ্য সরকারের ওপর ভরসা বেড়েছে বলে। আমি ওই রাম মন্দিরের প্রসঙ্গেই আসছি। আসলে এটা কম্পিটিটিভ কমিউনালিজম, এছাড়া আর কিচ্ছু না, এছাড়া আর কিচ্ছু না। একটা দল তারা গোটা দেশ জুড়ে ধর্মকে রাজনীতির স্বার্থে ব্যবহার করছে, আরেকটা দলও ঘুরপথে ওই একই কাজ করার জন্য নেমেছে, উত্তেজনা তৈরি করতে নেমেছে। একদম উত্তেজনা তৈরি করার জন্যই ওই দিন করা হচ্ছে, এই বাইনারি তৈরি করার চেষ্টা চলছে যে ধর্মকে নিয়ে ভাই বিজেপিও আছে, ধর্মকে নিয়ে ভাই তৃণমূলও আছে। এই বাইনারি তৈরির জন্যই ওই মিছিল হচ্ছে যে ওই দিন ডাকা হয়েছে। এ কথা দিনের আলোর মতন পরিষ্কার, এটা আমাদের বুঝতে কোনো অসুবিধে হয় না। না, বাইনারি তখন তৈরি হয় যখন অধীর চৌধুরীকে সরিয়ে দিয়ে শাহবাগকে এগিয়ে দেওয়া হয়, সেইটা বাইনারি তৈরির চেষ্টা। আবার এটা সমস্যা কোথায় হয় জানো তো, যখন চলে যান হচ্ছে সুভাষ চক্রবর্তী আর এদিকে চলে যান রাজ্জাক মোল্লা, দুজনের ক্ষেত্রে একেবারে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতি হচ্ছে। কেয়া ঘোষ, দেখুন, প্রথম কথা বলবো এবিপি আনন্দকে ধন্যবাদ জানাচ্ছি। এই স্টুডিওতে বসে আমরা এই অনন্য সুন্দর রাম মন্দিরের 3D আপনারা যেভাবে উপস্থাপিত করলেন, সত্যি ধন্যবাদ প্রাপ্য আপনাদের। আমি একটা 4টে লাইন বলছি। মনোজপ নাম শ্রী রঘুপতি রাম, নবদুর্বাদ অলশ্যাম নয়না বিরাম। এই কবিতাটা লিখেছিলেন কাজী নজরুল ইসলাম। আমরা ভারতীয় জনতা পার্টি, সো কল্ড সাম্প্রদায়িক পার্টি, আমরা কিন্তু আমাদের গীতা পাঠের দিনে প্রথমে শুরু করেছিলাম, আমাদের না, আমার মনে হয় রাজ্যের যারা সনাতনী মানুষরা যারা এসেছিলেন তারা কিন্তু এই গানটা গেয়ে হে পার্থসারথী বাজাও পাঞ্চজন্য শঙ্খ, এটাও কাজী নজরুল ইসলামের। আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা কিন্তু এই সাম্প্রদায়িকতায় বিশ্বাস করি, সবাইকে নিয়ে চলতে হবে। সেই কারণেই যিনি বাবরি মসজিদের মূল যিনি পিটিশনার, তিনি বলেছেন রাম মন্দির হয়েছে, খুব খুশি হয়েছি, আমিও যাব এই প্রাণ প্রতিষ্ঠার দিনে আগামী 22 তারিখে। চলে এলাম বড় পার্সপেক্টিভে, আমরা চলে আসি পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখে বলছেন আমি সর্বধর্ম সমন্বয় বিশ্বাস করি, কিন্তু কাজে হচ্ছে আমি দুধেল গাইদের তোষণ করি। তা না হলে 22 তারিখে যেখানে রাজ্যে সমস্ত জায়গায় যারা রাম ভক্ত, যারা
ঈশ্বর ভক্ত, তারা পুজো করবেন, কেউ নিজেদের মতন উপবাস পালন করবেন, কেউ নিরামিষ খাবেন, পুজো করবেন, সেই জায়গায় দাঁড়িয়ে আজকেই কালীঘাটে একটা যে ক্লাব তারা পুজো করবে, তাদের কোর্টে যেতে হয় কেন? প্রদীপ্তকে জিজ্ঞাসা করছি, কেন শুভ্রজিৎ, কেন বারবার আমাদের এটা করতে হচ্ছে যে পুজো পাঠ যে কোনো কিছু করার জন্য আমাদের ক্লাব পাঠ কোর্টে যেতে হয়? আর আরেকটা তথ্য দিয়ে আমি শেষ করতে চাই যে কত সুন্দর আইন শৃঙ্খলার কথা আপনি বললেন না, 2021 থেকে 22-18 মাসে এই রাজ্যে 65 বার সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছে। আমি শেষ করি 1 সেকেন্ড। এবং অদ্ভুত, এটা কিন্তু রাজ্য সরকার তথ্যগুলো দেয়নি। তার গায়ের রংটাও দিদি জানে, তার গোত্রের কথাটাও জানে। আমাদের এখানে রামরাজা তলায় রামকে দীর্ঘদিন ধরে পূজা করা হয়, আমরা রামের যথেষ্ট ভক্ত। আমাদের বাড়িতে মঙ্গলবার হনুমান পুজো হয়, আমাদের বাড়িতে শনিবার ওই সন্তোষী মা পুজো হয়, বৃহস্পতিবার লক্ষ্মী পুজো হয়। এই বলে আমাদের আলাদা করে বলতে হবে না। আমাদের যখন কালী পুজো দেখানো হয় তখন বলা হয় সাম্প্রদায়িক একটা জায়গা, আমরা যখন হজে যাই তখন আমি বলছি এইটা কিন্তু আলোচনার মধ্যে একেবারে রামনবমীর প্রসঙ্গ, রামনবমীতে যখন মিছিল হয় তখন একেবারে যে হিংসার ঘটনা ঘটে, একেবারে আমি এইখানে সলিল ভট্টাচার্যের কাছে আসবো, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা প্রশ্নটা কেন বারে বারে আসছে জানেন সলিলদা? রামনবমীর মিছিলে একেবারে যেভাবে হিংসার ঘটনা ঘটেছিল এবং মুখ্যমন্ত্রী বলছেন যে আগে থেকে তার কাছে খবর ছিল এবং বিরোধীরা প্রশ্ন তুলেছে তারপরও কেন হিংসার ঘটনা আটকানো গেল না, সেইখানের প্রসঙ্গ টেনে এই অভিযোগ তোলা হচ্ছে, এই আশঙ্কার কথা বলা হচ্ছে একই ঘটনা এই রাম মন্দির উদ্বোধনের দিনেও এই রাজ্যে হতে পারে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সেই কারণে বাহিনী মোতায়েন করা প্রয়োজন। তুমি দেখো না, রামনবমীর সময় হাওড়াতে মনে আছে যে মাননীয় বিচারপতি হাওড়ার ব্যাপারে হাইকোর্টে অর্ডার দিয়েছিল যে ওখানে সেন্ট্রাল ফোর্স ডিউটি করবে, তারপরে একটাও ঘটনা তোর একটা পাইপ গান, দুপাশে একটা পাইপ গান নিয়ে একটা মুঙ্গের থেকে নিয়ে ওটা ইনসার্ট করা প্ল্যান্টেশন, ওই ছেলেটা ইনসার্ট করে ওটা প্ল্যান্টেশন। থ্যাংক ইউ, বোঝা গেল আপনার অ্যাপ্রোচ। এবার আমি যেটা সত্যি কথা বলতে দেখো, প্রদীপ তো আজকে এত অ্যাগ্রেসিভ, ওকে কিছু বলতেই হবে, ওর চাকরিটা তো ওকে বাঁচাতে হবে না, ওর চাকরিটা বাঁচাতে হবে। এবার আমি আমার সময় তো কেয়াদি বলছে, আপনাকে একটা প্রশ্ন করলে আপনি আমার ব্যক্তি চলে আসেন একেবারে। এবার দেখো, আমি বলছি যে 22শে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠা দিবস যাই হোক, যেখানে যাই হোক, যার যা এজেন্ডা আছে সেখানে যাই হোক, ঠিক সেই দিনই অন দ্যাট মেটেরিয়াল ডে দেখো তুমি সেই দিনই তোমাকে সম্প্রীতি মিছিল বার করতে হবে, সেখানে সেই দিনই তোমাকে কালীঘাটের মন্দিরে পুজো দিতে হবে, অ্যান্ড ইন দ্য সেম ট্রানজ্যাকশন তোমাকে পার্ক সার্কাস ময়দানে তোমার মিটিং করতে হবে। এটা কিন্তু আমার মনে হয় যে একটা ধর্ম এবং রাজনীতি এবং ভোটের বেসাতেই চলছে। আমি তিনজনকে থামাচ্ছি, আমি শুধু সলিলাকে একটা কথা বলবো, কালকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সাংবাদিক বৈঠক করছেন, কে আদি 1 সেকেন্ড, দর্শকদের এটা বলে রাখা দরকার, সেটা হচ্ছে আমি এইখানে আমি প্রশ্নটা রাখলাম, সেটা হচ্ছে কালকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে এই প্রশ্ন করা হচ্ছে যে তার মানে একেবারে যেদিন রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে তার পাল্টা হিসেবে কি এই সংহতি মিছিলের কর্মসূচি নিলেন? মুখ্যমন্ত্রী বলছেন পাল্টা কিছু নয়, পরের দিন যেহেতু নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন সেই কারণে আগের দিনের এই কর্মসূচি নেওয়া হয়েছে। খুব দ্রুত প্রদীপ্ত মুখোপাধ্যায়ের কাছে আসবো, যেটা কেয়া ঘোষ কিছুক্ষণ আগে বলছিলেন, একেবারে এই সংহতি মিছিলের মূল উদ্দেশ্য হচ্ছে যে সংখ্যালঘু ভোট ব্যাংক সেটাকে ধরে রাখা। গাঁজাখোর বিজেপির নেতারা যদি বলে যে ধান্দা কি ঠুনকা কি, সেই সব গাঁজাখোরি গল্প আমরা এখানে সর্বধর্ম সমন্বয়ের কথা প্রকৃত করতে হবে বলি, কিন্তু রাজ্যের বিজেপি নেতারা একরকম বলছে, কেন্দ্রের প্রধানমন্ত্রী একরকম বলছে, শঙ্করাচার্য একরকম কি বলছে। আর এই রাজ্যে একটা জায়গা আছে আমার শুধু একটা কথা মনে পড়ে যাচ্ছে, রাজ্যে প্রধানমন্ত্রী ভোটের প্রচারে এসেছেন এবং বলেছেন যদি প্রতিযোগিতা হতে হয় ডেভেলপমেন্ট নিয়ে হোক, দোনো হাতোं में लड्डू हो जाएंगे, সেটা কি কোথাও দেখা যাচ্ছে আজকে? না, আমার প্রথম কথা হচ্ছে যে এই যে আজকে তৃণমূল কংগ্রেস, আমার নাম মধুজা, বলছি যে এই যে তৃণমূল আজকে সংহতি মিছিল করছে, সেই তৃণমূল কংগ্রেস আমরা যখন লাল ঝান্ডা নিয়ে নেমেছিলাম সম্প্রীতির পক্ষে মিছিল করতে হাওড়ায় রামনবমীর ঘটনার পরে, সেদিন দাঁড়িয়ে পুলিশ মিছিলের উপর আক্রমণ করেছিল। দুই হচ্ছে যে এই ভোট ব্যাংক
এই ভোট ব্যাংক গোছানো টোছানো এইসব ওরা করতে পারে। ভোট হবে, ভোট হবে রুটি রুজির দাবিতে। ইনসাফ যাত্রাটা ইস্যু কি হবে এবং সেই ইস্যুকে সামনে রেখে প্রচার করবে রাজনৈতিক দলগুলো এবং এই রাজনীতির যে চাপানুতরের ডেসিবেল সেটা আরো বাড়বে, কোনো সন্দেহ নেই। আপাতত আলোচনা এই পর্যন্ত।